হ্যালো ফ্রেন্ডস, আবার আপনাদের সামনে নীলচের কোড গল্পটির 20 থেকে 22 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। পর্বগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। চলুন পর্বটি শুরু করা যাক। বারান্দার গ্রিলে লেপ্টে থাকা লতানো গাছটির নাম জানা নেই নম্রতার। লাল টুকটুকে ফুল ফুটে থাকা গাছটির নাম কি হতে পারে ভাবতে ইচ্ছে করছে না। কুঞ্জলতা, তরুলতা, মাধবীলতা টাইপ কিছু হবে নিশ্চয়। হলে হোক, ফুল গাছের নাম নিয়ে নম্রতা তেমন কোনো মাথা ব্যথা নেই। নাম দিয়ে ফুল বিবেচনা করাটা বোকামো। ফুল হলো দীর্ঘ সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক। ফুল দেখে আকৃষ্ট হওয়ার নিয়ম আছে, নাম জানতে হবে এমন কোনো নিয়ম নেই। পৃথিবীর প্রায় সব ফুলের সুন্দর হয়, কিন্তু সব ফুলের নাম সুন্দর হয় না। এই যে রেড স্পাইডার লিলি নামের ফুলটির আরেকটা অদ্ভুত নাম হলো মৃতদেহ ফুল। কি আশ্চর্য! ফুলের মতো সজীব প্রাণবন্ত একটি উদ্ভিদের নাম এমন বিদঘুটে কেন হবে? ফুলের নাম শুনি যদি চোখের সামনে ফ্যাকাশে ভয়ঙ্কর মৃতদেহের ছবি ভেসে ওঠে তাহলে তো চলবে না। ফুলের নাম হতে হবে স্নিগ্ধ, আবেগী। নম্রতার ইচ্ছে হলো ওই লাশ ফাঁসের জনককে ধরে এনে বলে, উনি রিয়েলি নিউ টু ইমপ্রুভ ইউর কমন সেন্স ডাফার। কিন্তু বলা হলো না। আমাদের জীবনের সব ইচ্ছে পূরণ করার জন্য হয় না, কিছু ইচ্ছে শুধু ইচ্ছে করার জন্যই হয়। নম্রতার এই ইচ্ছেটাও তাই। সুতরাং ইচ্ছে পূরণের আবশ্যকতা নেই। নম্রতা ফুস করে নিঃশ্বাস ফেলল। টকটকে লাল ফুলগুলোতে আলতো আঙুল ছোঁয়ালো, সাথে সাথে মসৃণ শীতল এক অনুভূতি খেলে গেল ডান হাতের তালুতে। ফুলগুলো কি অদ্ভুত লাল! নম্রতার মাথাতে চট করেই করা নেড়ে গেল এক অদ্ভুত নাম। মুহূর্তে এই অপরিচিত ফুলটির নাম ঠিক ফেলল নম্রতা। আজ থেকে এই ফুলের নাম হবে রক্তফুল, ব্লাড ফ্লাওয়ার। এই ফুলের নাম শুনতেই চোখে ভাসবে থোকার তাজা রক্ত। নম্রতার উলট পালট চিন্তার মাঝেই আর্তনাদ করে উঠল এক জোড়া কুকুর। নম্রতা গ্রিলের ফাঁক দিয়ে নিচে তাকালো। কুকুরগুলোকে দেখা যাচ্ছে না, নিকষ কালো অন্ধকারে। 3 তলার উপর থেকে কুকুরের অবস্থা টের পাওয়া কথা নয়। কুকুরগুলো আবারও ডাকছে। আচ্ছা, এই মাঝরাতে কোনো এক গোপন কষ্টে সম্র নম্রতার মতো তারাও কি কাঁদছে? দূর থেকে ভেসে আসা ওই ডাকে কি বিষণ্ণতার ছাপ আছে? নিশ্চয় আছে, নয়তো তাদের আর্তনাদের অন্ধকারটা আরও একটু বিষণ্ণ আর গাঢ় লাগছে কেন নম্রতার বুক চিরে বেরিয়ে এলো আরও একটি দীর্ঘশ্বাস। হলের পাশে ঝোপের মাথায় 2-1টা ঝিঝি পোকা নির্বিকার আলো ছড়াচ্ছে। নম্রতার বিষণ্ণ চোখে তাদের হঠাৎই আকাশ থেকে খসে পড়া জীবন্ত তারা বলে বোধ হচ্ছে। সেগুলো যেন আকাশব্যাপী ছড়ানো ছিটানো তারক ফুলের মালা। নম্রতা এক সমুদ্র বিষণ্ণতা নিয়ে আকাশের দিকে তাকালো। তার চোখের রাজ্যের কান্না। বেশ কিছুক্ষণ চাঁদহীন আকাশের দিকে তাকিয়ে থাকার পর নম্রতার মনে হলো তার আর বাঁচতে ইচ্ছা হচ্ছে না। এক বুক অসহায়ত্ব নিয়ে জীবনের চাকাটা ঘুরতে চাইছে না। একবার তার বিশ্রাম চাই, আরাম মাখা বিশ্রাম। কাছাকাছি কোথাও আবারও ডেকে উঠল সেই জোড়া কুকুরের দল। নম্রতা চোখ নামিয়ে আবারও নিচের দিকে তাকালো। কুকুরের তীক্ষ্ণ আর্তনাদের সাথে মিলেমিশে ঘড়িতে 12 ঘন্টা বাজল। সেই সাথে বাজল মৃদু মেসেজ টোন। নম্রতা ক্লান্ত চোখে ফোনের দিকে তাকাতেই চোখ মুখ বিষয় খেলে গেল। নোটিফিকেশনে আরফান আলম নামটা চোখে পড়তেই নিজ দায়িত্বে কুঁচকে গেল জোড়া। আপনি এখন কেমন আছেন? কাল রাতে দেওয়া অতগুলো উলটপালট মেসেজের পর আরফান যেচে পড়ে নখ দিয়েছে ভাবতেই বিষয় ছড়িয়ে পড়ল নম্রতার চোখ মুখে। নম্রতা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে বেশ রয়েছে উত্তর দিল, ঠিক আছে আপনি? আলহামদুলিল্লাহ। আরফান এমন উত্তরের পর বলার মতো কিছু খুঁজে পেল না। নম্রতা কি বলবে, কি বলা যায় এসব ভাবছে। আলহামদুলিল্লাহ। আরফানের এমন উত্তরের পর বলার মতো কিছু খুঁজে পেল না। নম্রতা কি বলবে, কি বলা যায় এসব ভাবতে ভাবতেই আরফান লিখল, আপনাকে এই অবস্থায় ফেলে আসার জন্য দুঃখিত। আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। দিনের ওই সময়টাতেই ব্যক্তিগত মানুষগুলোকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। সরি এগেইন। নম্রতা নিজের মনে হাসলো। হুট করে প্রশ্ন করে ফেলল, প্রিয় মানুষটিকে ভীষণ ভালোবাসেন তাই না? মেসেজ সিন হলো, কিন্তু উত্তর হলো না।
নম্রতা নিজের ভুল বুঝতে পেরে খানিকটা অপ্রস্তুত হলো, তাড়াহুড়ো করে লিখলো, সরি, এভাবে আপনার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করাটা উচিত হয়নি আমার। ইটস ওকে, প্রশ্নটা ততটাও ব্যক্তিগত ছিল না। তোকে আমি ভীষণ নয়, হয়তো তার থেকেও বেশি ভালোবাসি, এজন্য তার বরাদ্দ সময়টুকু একটু বিন্দু অন্য কাউকে দিতে সাহস পাই না। পাশে রেগে যায় বা কষ্ট পায়। বয়োজ্যেষ্ঠরা বলে মেয়েদের রাগ নাকি সাংঘাতিক। আমি সাংঘাতিক রাগে বশ হতে চাই না। কালো মেঘে ডুবে থাকা নম্রতার মনটা একটু নড়েচড়ে উঠল। ভালোবাসা নামক অনুভূতিটা এত সুন্দর কেন? ভালোবাসার ছোট্ট একটা গল্প শুনলেও এত সুখ সুখ অনুভূতি হয় কেন? বুকের কোথাও একটা তীক্ষ্ণ ঈর্ষা জাগে, আবার সেই মনই মিষ্টি আনন্দ নিয়ে প্রার্থনা করে, বেঁচে থাকুক ভালোবাসা, সুখে থাকুক ভালোবাসা বাসীর মানুষগুলো। কি আশ্চর্য এই নিয়ম, কি আশ্চর্য এই মন। নম্রতা ছোট্ট শ্বাস টেনে নিয়ে উত্তর দিল, কথাটা খুব একটা মিথ্যা নয়। মেয়েদের রাগ সত্যি সাংঘাতিক, তবে তারা বিনা কারণে রাগ করে না। রাগের পেছনে শক্ত কোনো কারণ থাকে। ওপাশ থেকে উত্তর দিল, তাই নাকি? পৃথিবীতে তাহলে আপনি একমাত্র নারী যার রাগের পেছনে কোনো কারণ প্রয়োজন হয় না, অযথা রণচণ্ডী রূপ নিয়ে ঝামেলা বাঁধিয়ে ফেলেন। আরফানের মেসেজের কপাল কুঁচকে গেল। নম্রতার বিরক্তি নিয়ে বলল, ঝামেলা বাঁধিয়ে ফেলি মানে কি? আপনি কি মাঝরাতে ঝগড়া করার জন্য নখ দিয়েছেন আমায়? আরফান যেন বিস্ময় হয়ে বলল, ঝগড়া? আর আমি ঝগড়া করি না, সত্যটা বললাম। ঝগড়া করাটা আপনার স্বভাব, আমার নয়। নম্রতা ফুঁসে উঠে বলল, আপনি অসহ্য একটা মানুষ। আমি এখনও অযথা ঝগড়া করি না। আপনি সেই কালপ্রিট যে প্রথম থেকে আমার বিরক্ত করছেন। ওসব ছাড়ুন। অনধিকার চর্চা না হলে একটা কথা বলি, নিশাদকে ভালোবেসে খুব একটা সুখী আপনি হবেন না। আপনি বরং তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আরফানের মেসেজ দেখে বেশ অবাক হলো নম্রতা। লিখল, আপনি অনুমতি চাইলেন ঠিক, কিন্তু অনুমতি দেওয়ার মতো সময় দিলেন না। আর নিশাদে কি সমস্যা আপনার? কোনোভাবেই আপনি ভিলেন চেষ্টা করছেন না তো? এমন হতে পারে নিশাদের বিয়ের কথা আদৌ হচ্ছেই না, অথচ আপনি বাংলা সিনেমার ভিলেনদের মতো কথা বাড়াচ্ছেন। সবসময় উল্টো বোঝার চেয়ে নিশ্চয় আপনার জন্মগত রোগ। আজব কথাবার্তা। আপনাদের মধ্যে কথা বাড়িয়ে আমার কি লাভ? আমি আপনার ভালোর জন্যই বলেছিলাম। বলার পর বুঝতে পারছি বলাটা উচিত হয়নি। আল্লাহ হাফেজ। মেসেজটা সেন্ড করেই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল আরফান। পুরো ব্যাপারটি ঘটল নিঃশব্দে, কোথাও কোনো রূপ শব্দ হলো না। ফোনের কোন প্রকার ক্ষতি হয়েছে বলেও মনে হলো না। ঘরের পরিবেশ রইল আগের মতোই নিস্তব্ধ, শীতল। হুট করে রেগে যাওয়ার স্বভাব আরফানের নেই। চোখের সামনে ভয়ানক কিছু ঘটে গেলেও রাগ হয় না আরফান, কিন্তু এখন রাগ লাগছে। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে, মাথা ফেটে যাচ্ছে। বিকেলে মেয়েটির এহেন দুর্দশা দেখে সত্যি খুব মায়া হচ্ছিল আরফানের। তাই ভেবেছিল মেয়েটাকে একটু সাবধানে করে যেতে পারে। কত আর বয়স হবে মেয়েটার? 22 অথবা 23। কিন্তু মেয়েটা তো ধানি লঙ্কা, সবসময় উলটপালট এক্সকিউজ লাগানোর চেষ্টা করে আরফানের গায়ে। আরফানের ভাবনার মাঝে মেসেজ টোন বাজলো নম্রতার মেসেজ, আল্লাহ হাফেজ পরে বলুন, আগে আপনার বন্ধুর নাম্বারটা দিন, তাহলেই বুঝবো আপনি স্টোরি ক্রিয়েট করছেন নাকি। নম্রতার মেসেজ আবারও মেজাজ চটে গেল। আরফানের স্টোরি ক্রিয়েট করছে মানে কি? এই মেয়ে তাকে ভাবেটা কি? আরফানের আগের পরও তর করে বাড়ছে। নম্রতা আইডিকে ইগনোর রেখে দিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল আরফান। মেয়েটাকে ব্লক করা যাবে না। আরফান যে রেগে আছে তা ওই উদ্ভট মেয়েকে বুঝতে দেওয়া যাবে না। বোকারা হুটহাট রেগে যায়। আরফান কখনোই বোকাদের দলে পড়ে না, ভবিষ্যতেও পড়বে না। আরফান ফোন রেখে ল্যাপটপটা কোলে তুলে নিল। কাজে মন বসছে না, মেজাজ খারাপ, ভাবটা কিছুতেই কাটানো যাচ্ছে না। রাগ আর জেদগুলো দলা পাকিয়ে মস্তিষ্কে তীক্ষ্ণ ব্যথা তৈরি করছে। আরফান দ্রুত সিদ্ধান্ত নিল, এই অদ্ভুত ঝামেলাপূর্ণ মেয়েটির সাথে কথা বলা হতো দূর, তাকে নিয়ে একরত্তিও ভাবে না। বেশিরভাগ মানুষই ভাবনা আর কাজ দুটো গুলে ফেলে। শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা মাফিক টিকে থাকতে পারে না, কিন্তু আরফান পারে। তার ভাবনা এবং কাজ একই গতিতে চলে। সুতরাং নম্রতা নামক অদ্ভুত মেয়েটির সাথে যে আরফানের ভবিষ্যৎকালে কোনোরূপ কথা হবে না, তাতে আরফান মোটামুটি নিশ্চিত। চিন্তাহীন শহরের দিগন্ত নেই, ইট পাথরে
আটা বিল্ডিং এর সারিগুলোকে দিগন্ত বলা যায় কিনা বুঝতে পারছে না নাদিমের হাতে গিটার, কপালে চিন্তার ভাঁজ, অন্যমনস্ক মনে গিটার তালে উলটপালট সুর তুলে দিগন্ত বিষয়ক চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে সে। 2 দিন থেকে নতুন একটা টিউশনি জুটেছে তার। জেলা জাজের মেয়ে, বেতনের অঙ্ক বিরাট, মাসে 10,000 তো অবশ্যই, তার সাথে ভিন্ন ভিন্ন নাস্তার ব্যবস্থা। প্রথম সুযোগে টিউশনটা লুফে নিলেও 2 দিনের মাথাতেই বিরক্ত ধরে গিয়েছে তার। কী সব অদ্ভুত প্রশ্নে মাথা খারাপ করে দিচ্ছে মেয়েটা। কাল হঠাৎই বলছে ফসলের মাঠ দিগন্ত বিস্তৃত হয়, দিগন্ত বিস্তৃত শহরের মাঠ হয় না। এই ধরুন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, ঢাকা শহরের বিরাট বিল্ডিংয়ের পেছন থেকে সূর্য উঠলেও কি সেটা দিগন্ত বিস্তৃত নাকি অন্য কিছু? প্রশ্নটা শুনে নাদিম কিছুটা থমথমে খেয়ে গিয়েছে। সাংঘাতিক প্রশ্ন, বিষয়টা এভাবে ভেবে দেখেনি নাদিম। সাইকোলজির স্টুডেন্টদের দিগন্ত নিয়ে অত ভাবনার প্রয়োজন হয় না। দিগন্ত বিস্তৃত খেলার মাঠ না পাটের ক্ষেত, তা নিয়ে ভাবার কাজ বাংলা বিভাগের ছাত্রদের হলেও হতে পারে, কিন্তু নাদিমের না। সে গিয়েছে ইংরেজি পড়াতে, ইংরেজি পড়িয়ে চলে আসবে। সেখানে দিগন্ত ফিগন্ত কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। নাদিমের শতভাগ ধারণা মেয়েটি ইচ্ছে করে নাদিমকে হেনস্থা করার চেষ্টা করছে। নাদিমকে বিব্রত হতে দেখে পুস্কো মেয়েটা ভীষণ মজা পাচ্ছে। বড়লোকের মেয়েদের এই একই সমস্যা, এরা অন্যকে বিব্রত করে আলাদা একটা মজা পায় যা মধ্যবিত্ত করে মেয়েরা করে না। নাদিম ফুস করে নিঃশ্বাস ফেলল। সাদা শার্ট পরে চা স্টলের সামনে এসে দাঁড়ালো রঞ্জন। গরমে ফর্সা রংটা টলমল লাল হয়ে উঠেছে, টকটকে পাতলা ঠোঁটজোড়া কিশোরী মেয়েদের মতো, হাতে আঁকা সুন্দর। নাদিম অন্যমনস্ক চোখে খানিকক্ষণ তাকিয়ে রইল। রঞ্জনের মতো এমন সুপুরুষ আজকাল চোখে পড়ে না বললেই চলে। রূপকথার রাজকুমারগুলো হয়তো রঞ্জনের মতোই হয়ে থাকবে। নাদিম হঠাৎই হেসে উঠে বলল, শালা, তোর মাঝে মাঝে মায়া মনে হয় আমার। তুই সত্যিই পোলা তো? প্রুফ দে তো। আই হ্যাভ বিরাট সন্দেহ। লেখা দেখা। রঞ্জনের সুন্দর ব্রু জোড়া কুঁচকে এলো। ভার্সিটিতে পা রাখতেই বন্ধুর এমন কথা খানিকটা অপ্রস্তুত হলো। পরক্ষণেই রাগে লাল হয়ে বলল, একদম মুখ খারাপ করাবি না বলে দিলাম। সকাল সকাল মুখ খারাপ করতে চাই না। কথাটা বলে ডান পাশের বেঞ্চটাতে আরাম করে বসল রঞ্জন। ঘন চুলগুলোতে হাত পা চালিয়ে বলল, মামা 1 কাপ করা চাও দাও তো, সঙ্গে 2টা বিস্কুট। তুই নাস্তা করছিস? নাদিম গিটারের নিরন্তর বাজনা বাজিয়ে শুরু করে বলল, পকেটে টাকা নাই মামা। ও মামা রে, পকেটে টাকা নাই আমার। রঞ্জন হেসে ফেলল। আরেক কাপ চা দিতে বলে এদিক ওদিক তাকালো, কপাল কুঁচকে বলল, অন্ত নম্রতা ওরা সবাই কই? হারামিরা পড়তে পড়তে মরে যাচ্ছে নাকি? নাদিম পাত্তা না দিয়ে বলল, পড়ছেও। নাদিমের কথা শেষ হওয়ার আগে কোথা থেকে ছুটে এলো সোয়া। গায়ে থাকা নীল ফতুয়া কাদায় মাখামাখি, এক পায়ে জুতো, অযত্ন পা খালি, ডান হাতের ব্যাগ আর বাম হাতে এক পাটি ছেঁড়া জুতো। মোটা ফ্রেমের চশমাটা নেমে এসেছে নাকের ডগায়। ছোঁয়ার এমন অবস্থায় খানিকের জন্য কথা বলতে ভুলে গেল নাদিম। রঞ্জন হতভম্ব চোখে তাকিয়ে রইল। ছোঁয়া হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে। রঞ্জন বিস্ফারিত চোখে চেয়ে প্রশ্ন করলো, এ কি হাল তোর? এই অবস্থা কেন? ছোঁয়া জোরে জোরে শ্বাস ফেলে কিছু বলার প্রস্তুতি নিতে চোখে মুখে কুঁচকে অত্যন্ত তার ছেলের সাথে বলে উঠল নাদিম, এই তুই কেডা? যা ভাগ। ইস কি বিশ্রী, আমার তো ঘৃণা করছে। শেষ কথাটা অনেকটা ছোঁয়াকে নকল করে বলল নাদিম। ছোঁয়া টলমলে চোখে একরাশ ক্রোধ নিয়ে তাকালো নাদিমের মুখে। নাদিমের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। এর মধ্যেই রাস্তাঘাট উড়িয়ে বাইক নিয়ে এসে পৌঁছালো অন্ত। বাইকটা পার্ক করেই হতবিহ্বল কণ্ঠে বলল, এই বিশ্রী মহিলাটা কে? কথাটা বলেই মুখ টিপে হাসল অন্ত। তার সাথে হাসি ফুটল বাকি 2 জোড়া ঠোঁটেও। ছোঁয়ার রাগ যেন এবার আকাশ তুলো। মুখ ফুলে কাঠের বেঞ্চিতে বসতেই লাফিয়ে উঠল নাদিম। ওহ, তুই আমার লাগে বসবি না। তুই একটা অ্যালার্জি, আমি কোনোরূপ অ্যালার্জির পাশে বসতে চাই না। উঠ তুই, উঠ শালে।
ছোঁয়ার চোখ মুখ দেখে মনে হলো সে যে কোনো সময় ভ্যা করে কেঁদে দিবে। তার এমনিতেই মন খারাপ, তার উপর বন্ধুদের ব্যবহার সে মোটামুটি বিক্ষিপ্ত। তার এখন কেঁদে কেটে মরে যেতে ইচ্ছে করছে। 2-3 মিনিটের মাথায় নীরা আর নর্মতাই যুক্ত হলো আড্ডায়। ছোঁয়াকে নিয়ে একটু আধটু চোখ টিপটাটিপি করার পর ভীষণ গম্ভীর আর সিরিয়াস হয়ে কাহিনী জানতে চাইল। ছোঁয়া কাঁদো কাঁদো কণ্ঠে যতটুকু বলল তার অর্থ এই, শাহবাগের বিশাল জ্যামে আটকে পড়েছিল তার বিশাল বাপের বিশাল পেজেরো গাড়ি। সেই গাড়িতে টানা 1 ঘন্টা বসে থাকার পর ছোঁয়ার মনে হলো সে হেঁটে হেঁটে ভার্সিটি অবধি আসতে পারবে। সেটা আমারই কঠিন কোনো কাজ নয়। তাছাড়া একঘেয়েমি জীবনে খানিকটা অ্যাডভেঞ্চার হলেও মন্দ হয় না। ভাবনা মতে গাড়ি থেকে নামলো ঠিক, কিন্তু কিছুক্ষণ চলার পর বাঁধলো এক বিপত্তি। রাস্তার পাশে বাচ্চা কোলে নিয়ে হেঁটে আসছিল এক পাগলি। তার পক্ষদেশ মুক্ত বাচ্চাটি তার ক্ষুধা নিবারণ ব্যস্ত। জনবহুল একটা জায়গায় এমন বিদঘুটে দৃশ্য দেখে চোখ মুখ কুঁচকে এসেছিল ছোঁয়ার। খানিকটা ঘৃণা ভরে তাকিয়েছিল মাত্র, তাতেই খেপে গেল পাগলি। বাচ্চা কোলে রেখেই রাস্তার পাশ থেকে একটা ইট তুলে ধেয়ে এলো ছোঁয়ার পিছু। চেঁচিয়ে বলল, তুই তাকালি কেন? খাড়া ছেমড়ি খাড়া। সেই সাথে মা বাপ তুলে অকথ্য গালি, যার বেশিরভাগের অর্থই ছোঁয়ার অজানা। পাগলিকে ধেয়ে আসতে দেখে প্রথমে হাঁটার গতি বাড়িয়ে তারপর দিক শূন্য হয়ে দৌড়ে পালিয়েছে ছোঁয়া। সেই দৌড়াদৌড়িতে এই কাদা মাখামাখি আর জুতো ছেঁড়া। ছোঁয়ার গোটা কাহিনী শুনে সবাই কিছুক্ষণ চোখ মুখ গম্ভীর করে বসে রইল। তারপর হঠাৎই হুহা করে হেসে উঠল সবাই। নাদিমের হাসির বহর দেখে মনে হচ্ছে সে পারলে মাটিতে গড়াগড়ি করে হাসির নীরা হাসতে হাসতে কেঁদেই ফেলল। ছোঁয়া শুধু বোকার মতো তাকিয়ে রইল। তার আবারও কান্না পাচ্ছে, যেন তেন কান্না নয়, কান্না করতে করতে পৃথিবীর ভাসিয়ে দিতে ইচ্ছা করছে। হাসাহাসি শেষ করে ছোঁয়াকে রিকশায় তুলে বাসায় পাঠিয়ে দিল রঞ্জন। রিকশাওয়াল, তোর প্রেম কাহিনী কি খবর জানেমান? নম্রতা হেসে ফেলে বলল, কুত্তা, আবার জানেমান করলে মার খাবি। ওর মুহূর্তেই গম্ভীর হয়ে বলল, আমার প্রেম কাহিনী ঘন কুয়াশার ঝাপসা হয়ে আসছে। সব কাহিনী নিশা সাহেবের কাছে গিয়ে জট পাকাচ্ছে। নিশা সাহেবের সাথে আমার কথা হওয়াটা খুবই জরুরি দোস্ত, কিন্তু ওই ডাক্তার তার নাম্বারটা দিচ্ছি না, বেয়াদব ডাক্তার। রঞ্জন গম্ভীর মুখে বেঞ্চিতে বসলো। কপালের ভাঁজ গাঢ় হলো, অন্তঃপ্রশ্ন ছড়ল। কেন, কি বলে বেটায়? নাম্বার দিতে টাকা চায়? ধুর, টাকা চাইবে কেন? টাকা চাইলে তো হতোই, সমস্যাটা অন্য জায়গায়। বেটার সাথে আমার যখনই কথা হয় তখনই কোনো না কোনো একটা ঝামেলা লেগে যায়। এখন তো মেসেজে রিপ্লাই দিচ্ছে না, কিছু একটা কর দোস্ত। নাদিম তখন গিটারটা বুকের উপর রেখে বেঞ্চে লম্বালম্বি শুয়েছিল। নম্রতার কথা উঠে বসলো, দুর্বোধ্য হেসে বলল, রিপ্লাই কী রে? শুধু রিপ্লাই নয় বেটা, আরও অনেক কিছু দিবে। জাস্ট অপেক্ষা বন্ধু, অপেক্ষা। নাদিমের মুখের দিকে তাকিয়ে রইল 4 জোড়া প্রশ্নবিদ্ধ চোখ। ঘড়িতে 5টা বাজতে আর 40 মিনিট বাকি। আরফান ক্লান্ত চোখে ঘড়িতে চোখ বোলালো। দেল ঘড়ির থেকে চোখ সরিয়ে হাতের ঘড়ির দিকে তাকালো। সময়ের হেরফের নেই, পুরোপুরি 4টা 20। আরফান ছোট নিঃশ্বাস ফেলে প্রেসক্রিপশনে মনোযোগ দিল। প্রেসক্রিপশন লেখা শেষ করে সামনে বসে থাকা বয়স্ক লোকটির দিকে তাকিয়ে নম্র হাসলো। বৃদ্ধ লোকটির মাথায় ধবধবে সাদা চুল, চোখে মুখে তীক্ষ্ণ চিন্তার ছাপ। এয়ার কন্ডিশনার যুক্ত করে বসেও কপালে কয়েক ফোঁটা ঘাম। আরফান প্রেসক্রিপশনটা ঠেলে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, রিপোর্ট খুব একটা ভালো আসেনি চাচা। এই বয়সে একটু নিয়ম মাফিক না চললে চলে, তবে এখানে খুব একটা ভয়ের কিছু নেই। 7 দিনের ওষুধ দিয়েছি, ঠিকঠাক ওষুধ খান, ব্যথা কমলে ভালো, নয়তো একজন কার্ডিওলজি স্পেশালিস্ট দেখাতে হবে। অযথা চিন্তা করবেন না, তেমন কিছু হয়নি। এই বয়সে এসব স্বাভাবিক, কিন্তু কিছুদিন একটু নিয়ম মাফিক চলুন, দেখা যাক কি হয়। আরফান
কথায় বৃদ্ধের চিন্তা কিছু কমলো বলেও কম মনে হলো না। বয়স্ক লোকটির পাশে থাকা জোয়ান মতো লোকটি আরও অস্থির হয়ে উঠল। ছেলেটার বয়স 25-এর বেশি হবে না, চোখে মুখে একটা আদর আদর ভাব আছে। ছোট থেকে কোলে কোলে বড় হওয়া ছেলেদের মুখে এই ভাবটা বেশি থাকে, একটু আহ্লাদি ভাব, অল্পতেই অস্থির হয়ে ওঠার এদের স্বভাব। আরফান কাটা কাটা চোখে ছেলেটিকে পর্যবেক্ষণ করলো। ছেলেটির চোখের দৃষ্টি অস্থির। সেই অস্থিরতা নিয়েই প্রশ্ন করলো, এনিথিং সিরিয়াস ডক্টর? ওনার অ্যাটাক ফ্যাটাক হওয়ার সম্ভাবনা নেই তো? আমি আর দাদু একা বাড়িতে থাকি, হঠাৎ অ্যাটাক ফ্যাটাক হয়ে গেলে ঝামেলা। বাবা জাস্ট খুন করে ফেলবে আমায়। আরফান ছেলেটির দিকেই তাকিয়ে ছিল। ছেলেটির কথা শুনতে শুনতে পুরো ভ্রুজোড়া খানিকটা কুঁচকে এলো। ছেলেটা বেশি কথা বলে, এই বয়সে ছেলেদের অযথা বকবক করা শোভা পায় না, কিন্তু এই ছেলেটাকে পাচ্ছে। ছেলেটির কথায় একটু শিশুসুলভ ভাব আসছে। আরফান একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ঠেস দিয়ে বসলো। আরফান মেডিসিন ডাক্তার, কার কখন অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে তার জানার কথা নয়। তাছাড়া হার্ট অ্যাটাকটা অধিকাংশ সময়ই আকস্মিক। কিছু কিছু ক্ষেত্রে যে সূক্ষ্ম লক্ষণ দেখা যায় না তা নয়, লক্ষণ দেখা যায়। রোগী সেই লক্ষণগুলো ঠিকঠাকই বলতে পারলে অ্যাটাকের আগে কিছু একটা ব্যবস্থা নিতে পারে চিকিৎসক। তাই বলে এভাবে আগাম জানা সম্ভব নয়। আরফান ডাক্তার বলেই তো তার বলতে পারে না, অমুক সাহেব আপনি শনিবার সকাল 10টায় হার্ট অ্যাটাক করবেন, আপনার উচিত সকাল 6টায় হাসপাতালে এসে বসে থাকা, নয়তো কেল্লা ফতে। বিষয়টা ভাবতেই কেমন অদ্ভুত লাগছে আরফানের। আরফান মৃদু শ্বাস টেনে বলল, তা বলতে পারছি না, তবে ওষুধগুলো ঠিকঠাক নিন আর অযথা চিন্তা ভাবনাগুলোকে একদম লাল কার্ড দেখিয়ে দিন, ইনশাআল্লাহ এমন কিছু হবে না। বৃদ্ধ তার নাতির সাথে আরও কিছুক্ষণ কথা বলে তাদের বিদায় করলো। আরফান তাড়াহুড়ো করে আবারও ঘড়ির দিকে তাকালো। 4:30। এর মধ্যেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো পরবর্তী রোগী। আরফান হাতের কাছের ফাইলগুলো গোছাতে সামনে না তাকিয়ে বলল, বসুন প্লিজ। আগন্তুক নিঃশব্দে বসলো। আরফান দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকাতে অবচেতন মনটা খানিক চমকে উঠল। বুকের ভিতরটা পরিচিত প্রশ্নের উথাল পাতাল হয়ে উঠল। এই মেয়ের এখানে কি? আবারও নতুন কোনো এলিগেশন লাগাতে এসেছে নিশ্চয়ই। আরফান নিজের অজান্তে প্রশ্ন করলো, আপনি এখানে? নম্রতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ডাক্তার দেখাতে এসেছি। আরফান বিরক্ত হয়ে বলল, ডাক্তার দেখানোর মতো কিছু হয়েছে আপনার? দেখুন, ফাজলামো করার মতো সময় আমার হাতে নেই। ইউমিলিভ। আরে বাইরে ভিজিট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গোটা 2 ঘন্টা অপেক্ষা করে তারপর ঢুকেছি, আর আপনি বলছেন চলে যেতে? আশ্চর্য। নিন বসুন, চিকিৎসা করুন। আরফানের পুরো ভ্রুজোড়া আরও খানিকটা কুঁচকে এলো। নম্রতার প্রতি সে মাত্রাতিরিক্ত বিরক্ত। কাল রাতে আরফান প্রতিজ্ঞা করেছে নম্রতার সাথে এই জীবনে দ্বিতীয়বার কথা বলবে না। ভাগ্যের নির্মম পরিহাস, আজই এমন অঘটন ঘটে গেল। নম্রতা নামের মেয়েটা একদম সামনে এসে দাঁড়িয়ে গেল। জীবনে প্রথমবারের মতো আরফানের পরিকল্পিত চিন্তা ভাবনা একদম মাঠে মারা গেল। আরফানের রাগটা আবারও তরতর করে বাড়ছে। আরফান গাল ফুলিয়ে শ্বাস নিল, তারপর নিঃশব্দে টেলিফোনটা তুলে নিল কানে। মৃদু শান্ত স্বরে বলল, আর কজন পেশেন্ট বাকি আছে আসাদ? ওপাশ থেকে ফ্যাস গলায় উত্তর দিল, ছিল কয়েকজন, তাদেরকে 8টার পর আসতে বলেছে স্যার। আরফান হালকা কেশে গলা পরিষ্কার করলো, ব্যস্ত কণ্ঠে বলল, মাত্রই যিনি ঢুকলেন তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? জি স্যার, 12 নম্বর সিরিয়াল। কেন স্যার, কোনো সমস্যা? আরফান ক্লান্ত কণ্ঠটা খানিক উঁচু করলো। নম্রতা শুনতে পায় এমন করে বলল, না কোনো সমস্যা নেই, আমি আজ আর রোগী দেখব না, বেরোচ্ছি, ওনাকে ওনার ফিসটা ব্যাক করে দাও। আসাদ আবার অবাক হলো, বিনয় কণ্ঠে বলল, আচ্ছা স্যার। আরফান টেলিফোন নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। চেয়ারের হাত তলে থাকা অ্যাপ্রনটা হাতে তুলে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। নম্রতার দিকে ফিরেও তাকালো না। নম্রতা কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে বলল, আশ্চর্য, পেশেন্ট না দেখে চলে যাচ্ছেন, এটা কেমন বিহেভিয়ার? আপনারা রোগীদের সাথে এমন ব্যবহার করেন? রোগী যদি এখন মনিটরে যায় তার দায়ভার কে নেবে শুনি? আরফান ব্রু কুঁচকে তাকালো, ঘাড়টা হালকা কাত করে বলল, আপনি মরে যাচ্ছেন না কি? কই, দেখে তো মনে হচ্ছে না। নম্রতা লাফিয়ে উঠে বলল, বলছেন কি আপনি এভাবে ফ্রেন্ডলি আমার মৃত্যু কামনা করতে পারছেন?
মানবতা বলে কিছু নেই, সাংঘাতিক। আরফান এবার চরম বিরক্ত। এই মেয়ের একচল সমস্যা কোথায়? ঝড়ের মতো হুটহাট কোথা হতে আছড়ে পড়ে আরফানের মন মেজাজকে লন্ডভন্ড করে দিয়ে আবার মুহূর্তে হাওয়া হয়ে যায়। খানিকটা অদ্ভুত, খানিকটা আশ্চর্য। আরফান গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল, যথেষ্ট শান্ত কণ্ঠে বলল, দেখুন মিস নম্রতা মাহমুদ, এটা আমার চেম্বার, কোনো পাগলা গারদ বা নাট্যশালা নয়। আপনি প্লিজ আপনার ড্রামা বন্ধ করুন এবং বাড়ি যান। আপনার মিথ্যে অসুস্থতার গল্পের থেকে সত্যিকার অসুস্থ দুটো পেশেন্ট আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ক্যান ইউ লিভ নাও? নম্রতা যেন আকাশ থেকে পড়ল, বিস্ময় কণ্ঠে বলল, আশ্চর্য, আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন ডক্টর? আমার অসুস্থতাটা আপনার কাছে নাটক বলে মনে হচ্ছে? বি জেন্টাল ডক্টর আরফান, আপনি তো নিজেই দেখলেন কতটা অসুস্থ হয়ে পড়েছিলাম সেদিন, দেখেননি? তারপর অসুস্থ অসহায় মেয়ের সাথে এমন ব্যবহার। আর আপনার কি ধারণা টাকা পয়সা গাছে ধরে আমি টাকা পয়সা খুঁয়ে ঢেং ঢেং করে নাটক করতে চলে আসবো, তাও বেছে বেছে আপনার চেম্বারে? আপনি কি আমার প্রেমিক, নাকি আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি? কোনোটাই তো নয়। আপনাকে দেখার জন্য মারা যাচ্ছি, এমন সাংঘাতিক ঘটনাও কখনো ঘটবে না। তাহলে? আরফান এবার খানিকটা নরম হলো। এপ্রনটা চেয়ারে ঝুলিয়ে দিয়ে রেখে ছোট্ট নিঃশ্বাস ফেললো। চেয়ার টেনে বসে সন্দিহার চোখে তাকালো, গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আল্লাহ, আচ্ছা আপনার সমস্যা বলুন। নম্রতা রহস্যর হাসলো, রহস্যময়। আরফান গম্ভীর চোখ দুটো মেলে বলল, কি হলো বলুন? কথাটা বলে আরও একবার ঘড়িতে চোখ বোলালো আরফান। নম্রতা ফট করে বলল, নিশাত সাহেবের নাম্বারের চিন্তায় জ্বর উঠে গিয়েছে, মনের থার্মোমিটারের সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছে। আপনি তার নাম্বারটা দিয়ে আমার জ্বরমুক্ত করুন ডক্টর। আরফান ঘড়ি থেকে চোখ ফিরিয়ে অন্যমনস্ক দৃষ্টিতে নম্রতার মুখের দিকে তাকালেও কপাল কুঁচকে বলল, জি। নম্রতার কথার মূল ভাব উদ্ধার করতে আরফানের অন্যমনস্ক মস্তিষ্ক 2-3 সেকেন্ড সময় নিল। অর্থধার করার পর চট করে উঠে দাঁড়ালো আরফান, চোয়াল শক্ত করে বলল, কি? আপনি কি মজা করতে এসেছেন এখানে? নম্রতা বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, একদমই নয়, রোগ সারাতে এসেছি। যেহেতু রোগের ওষুধ আপনার কাছে, সেহেতু রোগ তাড়ানোর দায়িত্বটাও আপনার। নাম্বারের চিন্তায় রাতে ঘুমাতে পারছে না, খেতে পারছে না, প্রেশার ফল করছে, তাই ভিজিট দিয়ে নাম্বার নিতে এসেছি। এবারও দিবেন না? আরফান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়ে নির্ঘাত পাগল, আর এই মেয়ে পাল্লায় পড়ে সে রীতিমতো ছাগল। একটা নাম্বারের জন্য এত কাহিনী করার কোনো মানে হয়? কি এমন সম্পর্ক নিশাদ আর তার? নিশাদের ইতিপূর্বে কোনো গার্লফ্রেন্ড ছিল কি না মনে করার চেষ্টা করলো আরফান। এই মুহূর্তে মনে পড়ছে না। ছাত্র জীবনে থাকতেও পারে, কিন্তু তখন তো ওই মেয়ের নিতান্তই বাচ্চা থাকার কথা। নম্রতা আবারও একই কথা বলে বিরক্ত কণ্ঠে বলল, আরফান, আপনার ভিজিটের জন্য আমি মারা যাচ্ছি না। বারবার ভিজিট করবে না। আপনার টাকা নিয়ে আপনি বিদায় হন, নাম্বার আমি দেবো না, ব্যাস। নম্রতা নাক মুখ ফুলিয়ে বলল, আপনি তো সাংঘাতিক নির্দয় মানুষ, একটা নিষ্পাপ মেয়েকে এভাবে ঘোরাচ্ছেন। আরফান বাঁকা হাসলো, টেবিলের উপর খানিকটা ঝুঁকে এসে বলল, ডোন্ট বি সো সিলি মিস নিমপাতা। আপনি নিষ্পাপ হলে এই পৃথিবীতে কনভিক্টেড কোনো মানুষ থাকবে বলে মনে হয় না। সবাই নিজেকে ইনোসেন্ট বলে দাবি করবে। নম্রতা রাগী দৃষ্টিতে তাকালো। নিম পাতা? নম্রতাকে এই ডাক্তার ফট করে নিম পাতা বানিয়ে ফেললো। নম্রতা নিজেও খানিকটা ঝুঁকে এলো টেবিলে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি নাম্বার দেবেন কিনা বলুন। আরফান ডেম কেয়ার ভাব নিয়ে বলল, দিব না। নম্রতা বুঝলো এই লোকের সাথে শক্ত হয়ে লাভ নেই, এই লোক নিদারুণ খেলোয়াড়। নম্রতাকে খুব একটা পাত্তা সে দিবে না। নম্রতার মস্তিষ্ক বিজ্ঞের মতো উপদেশ দিল, চোখ বন্ধ করে অপমান সয়ে নেমো। বিপদের সময় অপমান গায়ে মাখতে নেই, তেল দে। এই আরশোলাকে হালকা পাতলা তেল দেওয়া যেতেই পারে। বেঁচে থাকলে সুদ নেওয়ার অসংখ্য সুযোগ পাবি। ডু ইট ফাস্ট। নম্রতা মস্তিষ্কের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে আরফানের দিকে মায়া চোখে তাকালো। মনের ভেতর এক আগ্নেয়গিরি সমান রাগ নিয়ে সে মৃদু হাসলো, এনে বিনি বলল, আমাদের পার্সোনাল প্রবলেমগুলো এখানে টানার কি কোনো মানে হয়? একজন দায়িত্ববান পুরুষ হিসেবে এতটুকু সাহায্য তো আপনি করতেই পারেন। তাছাড়া একটা ফোন নাম্বারই তো। এমন অসংখ্য নরম কথাতেও আরফানের মন গড়ল বলে মনে হলো না।
সে অস্থির ভঙ্গিতে বারবার ঘড়ি দেখতে লাগলো। ঘড়িতে 5:30 বাজতেই তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো আরফান। ব্যস্ত কণ্ঠে বলল, টাইমস আপ, আমায় যেতে হবে। নম্রতা গু ধরে বলল, আমার প্রেসক্রিপশন না দিলে আমি যাব না। ভিজিট দিয়ে এসেছি, বিনা পয়সাই নয়। আরফান নম্রতার দিকে তাকালো। আবারও ভিজিট করছে মেয়েটা। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আরফানকে সে কোটি টাকা ডোনেশন দিয়ে ফেলেছে। অসহ্য। আরফান একটা কাগজ টেনে নিয়ে কিছু একটা লিখলো। তারপর নম্রতার দিকে এগিয়ে গিয়ে বলল, আই ডোন্ট ওয়ান্না মিট ইউ এগিন মিস নম্রতা। নম্রতা কাগজটা হাতে নিল, খুশি হয়ে বলল, মিটো। শব্দ দুটো উচ্চারণ করে কাগজের দিকে তাকালো নম্রতা। আরফান ততক্ষণে চেম্বার থেকে বেরিয়ে গিয়েছে। সাদা কাগজে ইংরেজিতে লেখা শব্দগুলো দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো নম্রতার। কাগজের ঠিক মাঝখানে লেখা, ইউ আর ম্যাট, আই ডোন্ট ওয়ান্ট মিট ইউ এগেইন। নম্রতা প্রথমে ভীষণ ক্রুদ্ধ, তারপর আশাহত দৃষ্টিতে চেয়ে রইল কাগজটির দিকে। রাগে দুঃখে কাগজটি দুমলে মুচড়ে ফেলে দেওয়ার ঠিক আগ মুহূর্তে কাগজের অপর পৃষ্ঠে থাকা 11 ডিজিটের নাম্বারটি চোখে পড়ল তার। নম্রতা খুশিতে ঝলমলিয়ে উঠল। শেষমেশ নিষেধের নাম্বারটা পেল সে। সত্যি পেল? এবার নিশ্চয় জবাব মিলবে। এত বছরের জমিয়ে রাখা প্রশ্নের জট খুলবে। বর্ষার শেষ, তবুও সারাদিন ব্যাপী মুষলধারার বৃষ্টি। নাদিম পাজেরো সেডান গাড়িতে বসে আছে। বৃষ্টির তুরে ঘোলা হয়ে আসছে ওয়েল্ড শিট। ড্রাইভার উইপারগুলো সক্রিয় করে দিয়ে হালকা কাশলো। মুখভঙ্গি গম্ভীর করে বলল, শাহবাগের রাস্তার 2-3 আগে গর্ত খোঁড়া হয়েছে। বৃষ্টির পানি জমে নাজেহাল কাণ্ড। গাড়ি যাবে বলে মনে হচ্ছে না, আপনার এখানে নামতে হবে। নাদিম বিরক্ত চোখে তাকালো। বাইরে টানা বৃষ্টি, এই বৃষ্টিতে বেরোনো মাত্রই কাক ভেজা নিশ্চিত। এই চকচকে লাল পজেরো গাড়িটা তার নয়, তার বড়লোকের ছাত্রী মসির। টিউশনি করে ফেরার সময় একরকম জোর করে গাড়িতে ওঠানো হয়েছে তাকে। প্রথম দফায় মুখ চোখ গম্ভীর করে না হেঁকেছিল নাদিম। এসব চকমকে গাড়িতে চলার অভ্যাস তার নেই। সে মাটির মানুষ। 2-1 ঘন্টার বৃষ্টিতে কিছু হয় না। কিন্তু বড়লোক বাবার মেয়ের মধ্যে একটা নেকা ভাব থাকে। এরা রিজেকশন জিনিসটা সহ্য করতে পারে না। অল্পতেই চোখ মুখ অন্ধকারে করে টলমলে চোখে তাকায়। সুন্দরী মেয়েদের টলমলে দৃষ্টি উপেক্ষা করা কঠিন। নাদিমও পারেনি। এক সমুদ্র বিরক্তি নিয়ে চকচকে গাড়িতে উঠতে হয়েছে। সেই সাথে ড্রাইভার নামক উল্লুক বস্তুটির বক্রচাহনির শিকার হতে হয়েছে। বড়লোকের সুন্দরী মেয়েরা যতই ঢঙ্গি হয়, তাদের ড্রাইভারগুলো হয় ততটাই হারামি। এদের ভাবসার গাড়ির মালিক থেকে উঁচু। মালিকের সুন্দরী মেয়েরা নাদিমের মতো ছাল চামড়াহীন অদ্ভুত ছেলেদের দিকে মায়া চোখে তাকালেই এদের ঝষ্ট ইন্দ্রিয় দৌড়াতে শুরু করে। ওসব ছাল চামড়াহীন ছেলেগুলো হয়ে দাঁড়ায় রাজ্যের বিদৃষ্টার বস্তু। যেন সুযোগ পেলেই রাজত্বসহ রাজকন্যা নিয়ে ভেগে যে পারে এসব কাণ্ড। ওসব ছাল চামড়াহীন ছেলেগুলো হয়ে দাঁড়ায় রাজ্যের বিতৃষ্ণার বস্তু। যেন সুযোগ পেলেই রাজত্বসহ রাজকন্যা নিয়ে ভেগে যেতে পারে এসব ভণ্ড ছেলের দল। নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বাইরে তো বৃষ্টি, এখানে নামলে ভিজে যাব না? এমনিতেও তো ভিজে আসছেন। সামনে রাস্তা খারাপ থাকলে আমি কি করব? আপনি ঢুকে ইঞ্জিন গেলে স্যার তো ছেড়ে কথা বলবে না। নাদিমের মেজাজ চটে গেল। সে কি ইচ্ছে করে দাঁড়িয়ে গাড়িতে উঠেছে নাকি? যেচে পড়ে গাড়িতে তুলে এসব ঢং অপমানের মানে কি? নাদিম তার নিজের ক্যারেক্টারে ফিরে এলো। পেছনের সিটে গা এলিয়ে দিয়ে ড্যামকে ভাব নিয়ে বলল, অন্য কোনো রাস্তায় ধরুন, শাহবাগ যাওয়ার আগে আমি নামবো না। ড্রাইভার সন্দিহান চোখে তাকালো, বিরক্ত কণ্ঠে বলল, অন্য কোনো রাস্তা চিনি না, সব রাস্তায় জল আটকে আছে, আপনাকে এখানে নামতে হবে। আপনার ম্যাডামকে ব্যাপারটা জানান, উনি কি বলেন শুনেই নেমে যাব। ড্রাইভার ঢুক গেল। ফ্রন্ট গ্লাসে নাদিমের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে চুপচাপ বসে রইল। নাদিমকে চিন্তাহীন বসে থাকতে দেখে বাধ্য হয়ে ম্যাডামকে ফোন লাগালো। 2-1 মিনিট
হুহা করে চরম বিরক্তি নিয়ে গাড়ি চালাতে মন দিল। কয়েক মিনিট চলার পর নাদিম তার নিজস্ব কায়দায় বলল, ওই মেয়ে, গাড়ি থামাও। ড্রাইভার কপাল কুঁচকে বলল, কেন? ছোট ম্যাডাম আপনাকে হলের সামনে নামিয়ে দিতে বলেছে। একটা থাপড়া দিয়া গাল লাল করে ফেলবো। যা কইছি করো। গাড়ি থামাইতে কইছি, থামা। ব্যাস। মুহূর্তে নাদিমের কথার টোন পরিবর্তন হওয়ার খানিকটা থমকে গেল ড্রাইভার। গাড়ি থামিয়ে বিস্ফোরিত চোখে তাকালো। নাদিম ভরা দৃষ্টিতে গাড়ি থেকে নামলো। জেনারেল কাছে টোকা দিয়ে কাজ নামাতে বলল। ড্রাইভার যন্ত্রের মতো গাড়ির কাজ নামালো। নাদিম জানালায় দুহাত রেখে শক্ত কণ্ঠে বলল, তোর ম্যাডামকে গিয়ে বলবি এইসব গাড়িতে আমি উঠি না। আর হ্যাঁ, পরের বার আমার সামনে এমন পাট দেলে জিগারের ডাল দিয়া পিটাইয়া তোর পাট ছুটামো দিমো। বুঝছিস কি কইছে? নাদিমের কথায় হতভম্ব চোখে তাকিয়ে রইল ড্রাইভার। চোখে মুখে অবিশ্বাস। ড্রাইভারের হতভম্ব দৃষ্টিতে অপেক্ষা করে নাদিম সাবেকের দিকে হাঁটা দিল। চাল চলনে অদ্ভুত এক সুখ সুখ ভাব। ভিজে চুপচাপে ফ্যাকাশে শরীরটাতে যেন অনাবিল শান্তি। ড্রাইভারের হতভম্ব দৃষ্টি হঠাৎই সরে গেল না। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, হাতির পুল থেকে শাহবাগ হেঁটে হেঁটে যাবে নাকি লোকটা? নাদিমের উদ্দেশ্যহীন হাঁটছে। চলতে চলতে কোনো তাড়া নেই। হাঁটু সমান জলে অযথা দৌড়াদৌড়ি কোনো মানে হয় না। আস্তে ধীরে হাঁটলেও সন্ধ্যার আগে ভার্সিটির নির্দিষ্ট হলে পৌঁছা যাবে। অত অস্থির হয়ে লাভ নেই। জীবনটা ছোট, এর প্রতিটি মুহূর্ত উপভোগ করার বুদ্ধিমানের কাজ। নাদিম নিজেকে বুদ্ধিমান বলেই দাবি করে। এই যে হাঁটু সমান পানিতে পা উঁচিয়ে উঁচিয়ে হাঁটছে, এই হাঁটাটাও বেশ উপভোগ করছে নাদিম। নতুন ভঙ্গিতে হাঁটছে, তার ভালো লাগছে। তাছাড়া সঙ্গীহীন পথ চলায় মুক্ত মস্তিষ্কটা মসির কথা ভাবারও সময় পাচ্ছে। এটা প্রয়োজন। মসিকে নিয়ে হালকা পাতলা ভাবার প্রয়োজন তার আছে। নাদিমের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, মসিকে খুব বেশি দিন পড়ানো তার হবে না। মোটা অঙ্কের বেতনের জন্য এতদিন টিকে থাকলেও সেই টিকে থাকাটা বেশি দিন টিকে থাকবে না। মেয়েটার চাহনি অন্যরকম। কিশোরী মেয়েদের চাহনিতে সমস্যা। তার থেকে বড় সমস্যা, এরা নাদিমের মতো ওলটপালট উশৃঙ্খল ছেলেদের প্রতি আকৃষ্ট হয় বেশি। নম্র ভদ্র সুশৃঙ্খল ছেলেদের প্রতি তাদের তেমন ফ্যান্টাসি কাজ করে না। মেয়েটা ইদানিং নাদিমের কথায় মুগ্ধ হতে শুরু করেছে। নাদিমের অপছন্দীয় কথাগুলো আজকাল তার ভালো লাগছে। বিষয়টা চিন্তার ভীষণ চিন্তার। বারান্দার কোনায় টিমটিমে আলো জ্বলছে। হলদে আলো। বারান্দার রেলিং, মেঝে সব ভিজে একাকার। ফ্লোরের কোনায় পানি জমে আছে। নম্রতা পানিটুকুকে পাশ কাটিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো। চোখের সামনে থাকালো অন্ধকার আকাশ। ঠান্ডা শীতল পরিবেশে শীত করছে নম্রতার। আবার মুহূর্তে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। হাতে ধরে রাখা মোবাইলটির দিকে তাকাতেই গলা শুকিয়ে যাচ্ছে। এই মুহূর্তে নীরাকে ভীষণ প্রয়োজন ছিল তার, কিন্তু নীরা নেই। কাল দুপুরে প্রয়োজনীয় ফোন পেয়ে বাড়ি পৌঁছেছে সে। নম্রতা কাঁপা কাঁপা হাতে নিশাদকে কল করলো। প্রতিবারের মতো এবারও কল ঢোকার আগেই কেটে দিল। ঝপঝপে ভেজা ফ্লোরটাতে পা ছড়িয়ে বসে পড়ল সে। আবারও গরম লাগছে, প্রচণ্ড গরম, সেই সাথে পানি পিপাসা। নিষেধকে কল করার সাহস বা শক্তি কিছুই পাওয়া যাচ্ছে না। নিষেধকে কল করার পর অবশিষ্ট আশাটুকু যদি নিরাশ হয়ে যায়, তখন কি নিয়ে বাঁচবে নম্রতা? মোবাইলটা কুলি নিয়ে বেশ কিছুক্ষণ উদাসীন বসে রইল নম্রতা। আকাশে বিদ্যুৎ চমকালো। প্রচণ্ড ঝড়ের প্রবাস হিসেবে নেচে উঠল গাছপালা। শাখা প্রশাখার আন্দোলনে চারপাশ মুচরিত হয়ে উঠল। কিন্তু নম্রতার সাড়া নেই। কালো মায়াময় চোখ দুটো মেলে তাকিয়ে আছে বহু দূরে, দৃষ্টিশূন্য। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিল। নিজেকে শক্ত করে নিষাদের নাম্বার ডায়াল করলো। প্রথমবার বাজলো, রিসিভ হলো না। অধৈর্য নম্রতা আবারও ডায়াল করলো। কল কেটে যাওয়ার আগ মুহূর্ত পর কল রিসিভ হলো। ওপাশ থেকে গম্ভীর ভরাট কণ্ঠে সালাম দিয়ে উঠল কেউ। নম্রতা হঠাৎ কোনো কথা খুঁজে পেল না। গলা থেকে কথা বেরোচ্ছে না। বহু কষ্টে সালামের জবাব নিতেই ওপাশ থেকে প্রশ্ন ছিল, জি, কে বলছেন? আপনি নিশাদ সাহেব? ওপাশ থেকে খুব খুশ মেজাজি উত্তর, সাহেব কিনা বলতে পারছি না, তবে নিশাদ নিশ্চয়। কিন্তু আপনি কে? মাফ করবেন, চিনতে পারছি না। নম্রতা ভেতরের
উথাল পাতাল চিন্তাকে চাপা দেওয়ার চেষ্টা করে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, আমি নম্রতা মাহমুদ। নম্রতা, আপনাকে কি আমার চেনার কথা? আসলে এই নামে কাউকে চিনি বলে মনে পড়ছে না। কিছু মনে না করলে আরেকটু ডিটেলস পরিচয় দেওয়া যাবে আমার চেনার মতো? নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনার সাথে আমার দেখা হয়েছে মাসখানিক আগে কক্সবাজারে। আপনার বন্ধুর সাথে একটা ঝামেলা বেঁধে গিয়েছিল আমার মনে পড়েছে। উপাস কিছুক্ষণ নীরবতা, তারপর উৎসাহী কণ্ঠে বলল, আরে চিনতে পেরেছি। সরি, প্রথমটায় গুলিয়ে ফেলেছিলাম। কেমন আছো? নিষাদের কথায় খানিকটা থমকাল নম্রতা। নিষাদের কথার টোন পাল্টে গিয়েছে। তার কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে নিষাদ তার পূর্ব পরিচিত। বহু বছর পর হঠাৎ তাদের কুশলাদি বিনিময় হচ্ছে। নম্রতা একটু চুপ থেকে বলল, আপনি আমায় চিনেন? নিষাদের স্বাভাবিক উত্তর, চিনব না কেন? কিভাবে চিনেন? তুমি যেভাবে চিনো সেভাবেই। নম্রতা বুঝতে না পেরে বলল, মানে? নিষাদ উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছিল, তুমি হঠাৎ আমায় কেন ফোন করলে? কোনো প্রয়োজন ছিল? নম্রতা সব গুলিয়ে যাচ্ছে। এই লোকটি ঠিকঠাক উত্তর দিচ্ছে না, নাকি নম্রতা ঠিকঠাকই প্রশ্ন করতে পারছে না? নম্রতা কি সোজাসাপটা জিজ্ঞেস করবে? নম্রতাকে চুপ থাকতে দেখে ওপাশ থেকে বলল, হ্যালো নম্র, শুনছ? নম্রতা ফট করে প্রশ্ন করলো, আপনি কি সে? তুমি আমাকে খুঁজছিলে তো আমি সে হব, এটাই স্বাভাবিক। নম্রতা কি বলবে বুঝতে পারছে না। নিষাদ কথার প্রেক্ষিতে কথাটা বলল নাকি সবটা বুঝে বলল সেটাও বোঝা যাচ্ছে না। নম্রতা বলল, ওভাবে সম্ভব নয়, সরাসরি কথা বলে মিটমাট করতে হবে। তাছাড়া কথাগুলো গুছিয়ে নিতে হবে। নম্রতার সময় দরকার। নম্রতা বেশ ভেবেচিন্তে বলল, আমি খুব প্রয়োজনে ফোন দিয়েছি আপনাকে, কিন্তু প্রয়োজনটা ফোনে বোঝাতে পারছে না। আপনার সাথে একটু দেখা করা যাবে প্লিজ? নিষাদ খানিক চুপ থেকে বলল, আমার সাথে দেখা করতে হবে কেন? দেখা হলে কি বলি? নিষাদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বেশ, তবে আজ কালের মধ্যে সম্ভব হবে না। বাবা মাকে নিয়ে রাজশাহী এসেছি। এখানে পার্সোনাল কিছু সমস্যার জন্য 2-4 দিন থাকতে হবে। আমি ঢাকায় ফিরে তোমায় কল দেব। অনিশ্চিত সময়ের অপেক্ষায় দীর্ঘশ্বাস ফেল নম্রতা। ছোট্টর করে বলল, আচ্ছা। উপাস থেকে হাস্যজল কণ্ঠে বলে উঠল নিষাদ, পড়াশোনা কেমন চলছে, নাকি এখনও ফাঁকিঝাঁকি চলে? নিষাদের একটা প্রশ্নেই দুনিয়া ঘুরে গেল নম্রতার। কে নিষাদ? নম্রতার সম্পর্কে কিভাবে জানে এত? তাহলে কি সত্যি নিষাদই সেই? নম্রতার উত্তর না পেয়ে আবারও কথা বলো নিষাদ, তুমি সত্যি এত কম কথা বলো, নাকি পাল্টে গিয়েছ? আপনি কে? কিভাবে চিনেন আমায়? তুমি জানো না কিভাবে চিনি? তুমি আমাকে চিনে ফেলেছ অথচ আমি তোমায় চিনব না? অদ্ভুত। নম্রতা শক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে চিনি না। নিষাদ অবাক হয়ে বলল, তাহলে খুঁজছ কেন? নম্রতা কিছু বলবে তার আগেই ব্যস্ত কণ্ঠে বলে উঠল নিষাদ, বাবা ডাকছে নম্র, এখন আর কথা বলতে পারছে না। তোমায় বরং ঢাকায় ফিরে কল করি। রাজশাহীর এই জায়গাটাতে নেটওয়ার্ক একটু স্লো। রাজশাহী কি করছেন? নিষাদ ইতস্ত কণ্ঠে বলল, এসেছি দুটো কাজে। এখানে জমিজমা সংক্রান্ত কিছু ঝামেলা আছে, খারিজ টারিজ করতে। স্থানীয় ভূমি অফিসে ভীষণ দৌড়ঝাঁপ করে চলছে। আর দ্বিতীয় কাজটা হলো, বাবা মা একটা মেয়ে দেখছেন। নম্রতা হঠাৎ রাগ লাগলো। এই লোক যদি সে হয়ে থাকে তাহলে তার সে বিয়ে করে ফেলছে, আর নেচে নেচে সে খবরও দেওয়া হচ্ছে। নম্রতা দপ্ত কণ্ঠে বলল, তো বিয়ে করা হচ্ছে? নিষাদ খানিক ইতস্ত কণ্ঠে বলল, খানিক চুপ থাকলো, তারপর কণ্ঠটাকে যথাসম্ভব সহজ করে বলল, এখনই হচ্ছে না, তবে কথা চলছে। বয়স হয়ে যাচ্ছে, বিয়ে তো করতেই হবে, আর বাবা মাও চাপ দিচ্ছে। নম্রতা চাপা তেজ নিয়ে বলল, ভালো করে ফেলুন বিয়ে। তার আগে নম্রতার কথার মাঝেই বলে উঠল নিষাদ, আচ্ছা নম্র, বিয়ে নিয়ে আলাপটা পরে করি, আপাতত রাখতে হবে, বাবা ডাকছে। নম্রতা কিছু না বলে ফোনটা কাটলো। মাথা ভর্তি কনফিউশন আর প্রশ্ন নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। জীবনটা এত কমপ্লিকেটেড কেন? চারপাশে প্রশ্নের প্রশ্ন, উত্তরের খাতাটা সবসময়ের মতোই শূন্য সাদা। আকাশে মেঘ নেই, উজ্জ্বল রোদ ঝলমল করছে চারপাশ। ডিপার্টমেন্টের সামনে গোল হয়ে দাঁড়িয়ে আছে নম্রতা আর তার বন্ধুরা। নাদিম কিছুক্ষণ পর পর হাসি দিচ্ছে, চোখ মুখ লাল, জিহ্বা বিষাদ, মন মেজাজও চটে আছে। খুব ছোট্ট খাটো যথাযথতে কথাতেই রেগে মেগে গলা চড়াচ্ছে, গালাগাল দিচ্ছে। নম্রতার গায়ে সাদা সালোয়ার কামিজ, চোখ মুখ ফ্যাকাশে, একটু খেয়াল করলেই চোখের কার্নিশ দেখা যায়, নির্ঘুম রাতের কালো চোখ ছুপ দাগ।
অন্তর গায়ে ডলাডলি টি শার্ট, হাতে নিয়ে পানির বোতল। কোনো এক অদ্ভুত কারণে কিছুক্ষণ পরপর ঢকঢক করে পানি খেলছে সে। কিছুক্ষণ আগে ক্লাস শেষ হয়েছে, আড্ডাটাও বেশ জমে এসেছে। আড্ডার মূল বিষয়বস্তু লেখক রিচার্ড ডকিন্সকে নিয়ে। যখন সবাই যুক্তি দাঁড় করাতে ব্যস্ত, ঠিক তখনই নিরুপায়ের পাশে এসে দাঁড়ালো নীরা। গায়ে তার সবুজ রঙের শাড়ি, মুখে হালকা সাজের রেখা। নীরা পাশে এসে দাঁড়াতেই থমকে গেল সবাই। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখে। 5 জোড়া চোখের নীরব দৃষ্টিতে নীরা কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সবার দিকে চোখ বুলিয়ে হাসার চেষ্টা করলো। ছোঁয়া চশমাটা নাকের ডগায় নামিয়ে বিষয় নিয়ে বলল, শাড়িতে তো কেউ হেব্বি লাগছে, কিন্তু আজ তো ভার্সিটিতে কোনো অকেশন নেই। শাড়ি পরেছিস কেন দোস্ত? নাদিমের অধৈর্য কণ্ঠে বলল, তুই কইতে টপকাইলি? তুই না বাড়ি গেছিস? আর এসব মানজার কারণ কি? মতলব তো সুবিধা না মামা? বিয়ে করে যাচ্ছস নি? দাওয়াত দেশ নাই? তোর বিয়া মানি না ফুট। নাদিমের সাধারণ কথাটাতেই উপস্থিত একজনের বুক ধর্ষ করে উঠল। গলায় আটকে গেল নিঃশ্বাস। হতভম্ব অসহায় চোখে চেয়ে রইল নীরার ফর্সাটাই মুখে। নীরা হাসার চেষ্টা করে বলল, তোদের না বলে বিয়ে করব আমি? বাসা থেকে ছেলে ঠিক করেছে, আর তার সাথে দেখা করার কথা আজ ভার্সিটির পাশে রেস্টুরেন্টেতেই। তাই কথাটা শেষ করতেই পারল না নীরা। তার আগে একজোড়া চোখে আটকে গেল তার চোখ। সেই পাগলাটে দৃষ্টিতে ভেতরটা কেমন কেঁপে কেঁপে উঠতে লাগলো নীরার। সেই চোখে চোখ রেখে শক্ত কণ্ঠে কথাটা শেষ করলো নীরা। তাই তোদের সাথে দেখা করতে এলাম। খুব নার্ভাস ফিল করছি। দোয়া কর বিয়েটা যেন হয়ে যায়। অন্তর হাতের বোতলটা ধুমলে মুচড়ে গিয়েছিল সেই অনেক আগে। নীরার কথাটা শেষ হতেই বোতলটা ছড়ে ফেললো দূরে। নিঃশব্দে সরে গিয়ে নিজে বাইকের উপর বসলো। বাইকে স্টার্ট দিতে চেঁচিয়ে উঠল নাদিম, ওই হালা, যাস কই? ক্লাস করবি না? নাদিমের কথার কোনোরূপ উত্তর না দিয়েই বাইক ছুটালো অন্তর। সেদিকে তাকিয়ে থেকে একই সাথে 5টা হৃদয় থেকে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস। কী বা করার আছে তাদের? নীরার জায়গায় অন্য কোনো মেয়ে হলে জান বের করে ছেড়ে দিত তারা। কিন্তু বন্ধুই যখন বন্ধুর প্রতিপক্ষ, তখন যে পরিস্থিতিটা বড্ড অসহায়। বন্ধুর জন্য বান্ধবীকে কি আদৌ কিছু বলা যায়? দুজনেই যে আপন, একদম নিজের। ডিটেলস পরিচয় দেওয়া যাবে আমার চেনার মতো? নমতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনার সাথে আমার দেখা হয়েছে মাসখানিক আগে কক্সবাজারে। আপনার বন্ধুর সাথে একটা ঝামেলা বেঁধে গিয়েছিল আমার, মনে পড়েছে? উপাস কিছুক্ষণ নীরবতা, তারপর উৎসাহী কণ্ঠে বলল, আরে চিনতে পেরেছি। সরি, প্রথমটায় গুলিয়ে ফেলেছিলাম। কেমন আছো? নিষাদের কথায় খানিকটা থমকাল নম্রতা। নিষাদের কথার টোন পাল্টে গিয়েছে। তার কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে নিষাদ তার পূর্ব পরিচিত। বহু বছর পর হঠাৎ তাদের কুশলাদি বিনিময় হচ্ছে। নম্রতা একটু চুপ থেকে বলল, আপনি আমায় চিনেন? নিষাদের স্বাভাবিক উত্তর, চিনব না কেন? কিভাবে চিনেন? তুমি যেভাবে চিনো সেভাবেই। নম্রতা বুঝতে না পেরে বলল, মানে? নিষাদ উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছিল, তুমি হঠাৎ আমায় কেন ফোন করলে? কোনো প্রয়োজন ছিল? নম্রতা সব গুলিয়ে যাচ্ছে। এই লোকটি ঠিকঠাক উত্তর দিচ্ছে না, নাকি নম্রতা ঠিকঠাকই প্রশ্নের করতে পারছে না? নম্রতা কি সোজাসাপটা জিজ্ঞেস করবে? নম্রতাকে চুপ থাকতে দেখে উপাস থেকে বলল, হ্যালো নম্র, শুনছ? নম্রতা ফট করে প্রশ্ন করলো, আপনি কি সে? তুমি আমাকে খুঁজছিলে তো আমি সে হব, এটাই স্বাভাবিক। নম্রতা কি বলবে বুঝতে পারছে না। নিষাদ কথার প্রেক্ষিতে কথাটা বলল নাকি সবটা বুঝে বলল সেটাও বোঝা যাচ্ছে না। নম্রতা বলল, ওভাবে সম্ভব নয়, সরাসরি কথা বলে মিটমাট করতে হবে। তাছাড়া কথাগুলো গুছিয়ে নিতে হবে। নম্রতার সময় দরকার। নম্রতা বেশ ভেবেচিন্তে বলল, আমি খুব প্রয়োজনে ফোন দিয়েছি আপনাকে, কিন্তু প্রয়োজনটা ফোনে বোঝাতে পারছে না। আপনার সাথে একটু দেখা করা যাবে প্লিজ? নিষাদ খানিক চুপ থেকে বলল, আমার সাথে দেখা করতে হবে কেন? দেখা হলে কি বলি? নিষাদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বেশ, তবে আজ কালের মধ্যে সম্ভব হবে না। বাবা মাকে নিয়ে রাজশাহী এসেছি। এখানে পার্সোনাল কিছু সমস্যার জন্য 2-4 দিন থাকতে হবে। আমি ঢাকায় ফিরে তোমায় কল দেব। অনিশ্চিত সময়ের অপেক্ষায় দীর্ঘশ্বাস ফেল নম্রতা। চুত্তর করে বলল, আচ্ছা। উপাস থেকে হাস্যজল কণ্ঠে বলে উঠল নিষাদ, পড়াশোনা কেমন চলছে? নাকি এখনো ফাঁকিঝাঁকি চলে?
নিশাতের একটা প্রশ্নেই দুনিয়া ঘুরে গেল নম্রতার। কে নিশাত? নম্রতার সম্পর্কে কিভাবে জানে এত? তাহলে কি সত্যি নিশাতই সেই? নম্রতার উত্তর না পেয়ে আবারও কথা বলো নিশাত। তুমি সত্যি এত কম কথা বলো নাকি পাল্টে গিয়েছ? আপনি কে? কিভাবে চিনেন আমায়? তুমি জানো না কিভাবে চিনি? তুমি আমাকে চিনে ফেলেছ অথচ আমি তোমায় চিনব না? অদ্ভুত। নম্রতা শক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে চিনি না। নিশাত অবাক হয়ে বলল, তাহলে খুঁজছ কেন? নম্রতা কিছু বলবে তার আগেই ব্যস্ত কণ্ঠে বলে উঠল নিশাত, বাবা ডাকছে নম্র, এখন আর কথা বলতে পারছে না। তোমায় বরং ঢাকায় ফিরে কল করি। রাজশাহীর এই জায়গাটাতে নেটওয়ার্ক একটু স্লো। রাজশাহী কি করছেন? নিশাত ইতস্ত কণ্ঠে বলল, এসেছি দুটো কাজে। এখানে জমিজমা সংক্রান্ত কিছু ঝামেলা আছে, খারিজ টারিজ করতে। স্থানীয় ভূমি অফিসে ভীষণ দৌড়ঝাঁপ করে চলছে। আর দ্বিতীয় কাজটা হলো বাবা মা একটা মেয়ে দেখছেন। নম্রতা হঠাৎ রাগ লাগলো। এই লোক যদি সে হয়ে থাকে তাহলে তার সে বিয়ে করে ফেলছে আর নেচে নেচে সে খবরও দেওয়া হচ্ছে। নম্রতা দপ্ত কণ্ঠে বলল, তো বিয়ে করা হচ্ছে? নিশাত খানিক ইতস্ত কণ্ঠে বলল, খানিক চুপ থাকলো, তারপর কণ্ঠটাকে যথাসম্ভব সহজ করে বলল, এখনই হচ্ছে না, তবে কথা চলছে। বয়স হয়ে যাচ্ছে, বিয়ে তো করতেই হবে, আর বাবা মাও চাপ দিচ্ছে। নম্রতা চাপা তেজ নিয়ে বলল, ভালো করে ফেলুন বিয়ে। তার আগে নম্রতার কথার মাঝেই বলে উঠল নিশাত, আচ্ছা নম্র, বিয়ে নিয়ে আলাপটা পরে করি, আপাতত রাখতে হবে, বাবা ডাকছে। নম্রতা কিছু না বলে ফোনটা কাটলো। মাথা ভর্তি কনফিউশন আর প্রশ্ন নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। জীবনটা এত কমপ্লিকেটেড কেন? চারপাশে প্রশ্নের প্রশ্ন, উত্তরের খাতাটা সবসময়ের মতোই শূন্য সাদা। আকাশে মেঘ নেই, উজ্জ্বল রোদ ঝলমল করছে চারপাশ। ডিপার্টমেন্টের সামনে গোল হয়ে দাঁড়িয়ে আছে নম্রতা আর তার বন্ধুরা। নাদিম কিছুক্ষণ পর পর হাসি দিচ্ছে, চোখ মুখ লাল, জিহ্বা বিষাদ, মন মেজাজও চটে আছে। খুব ছোট্ট খাটো যথাযথতে কথাতেই রেগে মেগে গলা চড়াচ্ছে, গালাগাল দিচ্ছে। নম্রতার গায়ে সাদা সালোয়ার কামিজ, চোখ মুখ ফ্যাকাশে, একটু খেয়াল করলেই চোখের কার্নিশ দেখা যায়, নির্ঘুম রাতের কালো ছুপ দাগ। অন্তর গায়ে ডলাডলি টি শার্ট, হাতে নিয়ে পানির বোতল। কোনো এক অদ্ভুত কারণে কিছুক্ষণ পরপর ঢকঢক করে পানি খেলছে সে। কিছুক্ষণ আগে ক্লাস শেষ হয়েছে, আড্ডাটাও বেশ জমে এসেছে। আড্ডার মূল বিষয়বস্তু লেখক রিচার্ড ডকিন্সকে নিয়ে। যখন সবাই যুক্তি দাঁড় করাতে ব্যস্ত, ঠিক তখনই নিরুপায়ের পাশে এসে দাঁড়ালো নীরা। গায়ে তার সবুজ রঙের শাড়ি, মুখে হালকা সাজের রেখা। নীরা পাশে এসে দাঁড়াতেই থমকে গেল সবাই। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখে। 5 জোড়া চোখের নীরব দৃষ্টিতে নীরা কেমন ভেবাচাকা খেয়ে গেল। সবার দিকে চোখ বুলিয়ে হাসার চেষ্টা করলো। ছোঁয়া চশমাটা নাকের ডগায় নামিয়ে বিষয় নিয়ে বলল, শাড়িতে তো কেউ হেব্বি লাগছে, কিন্তু আজ তো ভার্সিটিতে কোনো অকেশন নেই, শাড়ি পরেছিস কেন দোস্ত? নাদিমের অধৈর্য কণ্ঠে বলল, তুই কইতে টপকাইলি? তুই না বাড়ি গেছিস? আর এসব মানজার কারণ কি? মতলব তো সুবিধা না মামা, বিয়ে করে যাচ্ছস নি? দাওয়াত দেশ নাই, তোর বিয়া মানি না, ফুট। নাদিমের সাধারণ কথাটাতেই উপস্থিত একজনের বুক ধর্ষ করে উঠল, গলায় আটকে গেল নিঃশ্বাস। হতভম্ব অসহায় চোখে চেয়ে রইল নীরার ফর্সাটাই মুখে। নীরা হাসার চেষ্টা করে বলল, তোদের না বলে বিয়ে করব আমি? বাসা থেকে ছেলে ঠিক করেছে, আর তার সাথে দেখা করার কথা আজ ভার্সিটির পাশে রেস্টুরেন্টেতেই। তাই কথাটা শেষ করতেই পারল না নীরা। তার আগে একজোড়া চোখে আটকে গেল তার চোখ। সেই পাগলাটে দৃষ্টিতে ভেতরটা কেমন কেঁপে কেঁপে উঠতে লাগলো নীরার। সেই চোখে চোখ রেখে শক্ত কণ্ঠে কথাটা শেষ করলো নীরা, তাই তোদের সাথে দেখা করতে এলাম, খুব নার্ভাস ফিল করছি, দোয়া কর বিয়েটা যেন হয়ে যায়। অন্তর হাতের বোতলটা ধুমলে মুচড়ে গিয়েছিল সেই অনেক আগে। নীরার কথাটা শেষ হতেই বোতলটা ছড়ে ফেললো দূরে। নিঃশব্দে সরে গিয়ে নিজে বাইকের উপর বসলো। বাইকে স্টার্ট দিতে চেঁচিয়ে উঠল নাদিম, ওই হালা, যাস কই? ক্লাস করবি না? নাদিমের কথার কোনোরূপ উত্তর না দিয়েই বাইক ছুটালো অন্তর। সেদিকে তাকিয়ে থেকে একই সাথে 5টা হৃদয় থেকে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস।
কী বা করার আছে তাদের। নীরার জায়গায় অন্য কোনো মেয়ে হলে জান বের করে ছেড়ে দিত তারা। কিন্তু বন্ধুই যখন বন্ধুর প্রতিপক্ষ, তখন যে পরিস্থিতিটা বড্ড অসহায়। বন্ধুর জন্য বান্ধবীকে কি আদৌ কিছু বলা যায়? দুজনেই যে আপন, একদম নিজের। প্রিয় বন্ধুরা, এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর পরের পর্ব পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।